হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিকের যে মডেল কোশ্চেন পেপারগুলো আলোচনা করছি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে, তার থেকে আজকে 10 নম্বর মডেল কোশ্চেন পেপার আলোচনা করা হবে। এর আগে 1 থেকে 9 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার আমি আলোচনা করে নিয়েছি। এর প্রত্যেকটার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নাও। আর বাকি যেগুলো থাকছে 11 থেকে 17 এই মডেল কোশ্চেন পেপারগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে আলোচনা করতে, যদি না পারি 1-2 দিন গ্যাপ থাকতে পারে, ঠিক আছে। আর তোমাদের যাদের 2 ও 3 মার্কের প্রশ্নগুলো সলভ করতে পারছো না, তোমরা প্লিজ প্রশ্নটা লিখে কমেন্ট করো, যাতে আমি ওই প্রশ্নগুলো পরে একটা ভিডিও বানাবো। তো আর আমি যে তোমাদের হোম টাস্কগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাদের সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত আছো, ঠিক আছে। তো চলো এখন আর বেশি কথা না বলে মডেল কোশ্চেন পেপার 10 এইটা আলোচনা করি। এখানে প্রথম বিভাগ কতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে, জুঁই ফুলে যে চলন দেখা যায় তা হলো থার্মোনেস্টিক, ফোটোনেস্টিক, কেমোনেস্টিক না সিসমোনেস্টিক। দেখো, জুঁই ফুলে যে চলনটা দেখা যায় সেটা হচ্ছে ফোটোনেস্টি চলন, ঠিক আছে। আলোর তীব্রতার উপর নির্ভর করে এই চলনটা হয়, তার জন্য এটা হচ্ছে ফোটোনেস্টিক। তারপরের প্রশ্ন, মটর গাছের মূল অধিক ঘনত্বের অক্সিনে বেশি অনুভূতিশীল, না কম ঘনত্বের অক্সিনে বেশি অনুভূতিশীল, না মাঝারি ঘনত্বের অক্সিনে বেশি অনুভূতিশীল, না এ ও বি উভয়ই হতে পারে। দেখো, যে কোনো গাছের মূলে যে কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু কম অক্সিজেনের ঘনত্বে বেশি অনুভূতিশীল হয়, এই পয়েন্টটা মনে রাখবে, এখান থেকেই তুমি উত্তরটা পেয়ে যাবে। আর কাণ্ড হচ্ছে অধিক ঘনত্বের অক্সিজেনে বেশি অনুভূতিশীল, এখানে মূলের কথা বলা হয়েছে, তার জন্য কম অক্সিজেনের ঘনত্বে অনুভূতিশীল অপশানটা ঠিক হবে। পরের প্রশ্ন, পায়ের সম্মুখ ভাগ উত্তোলিত হতে সাহায্য করে কোন পেশি? এক্সটেন্সর ডিজিটোরিয়াম, বাইসেপস ফিমোরিস, গ্যাস্ট্রোকোনেমিয়াস না কোরাকোব্র্যাকিয়ালিস। দেখো, পায়ের সম্মুখ ভাগ উত্তোলনে সাহায্য করে, পায়ের সম্মুখ ভাগ বলতে বোঝা হচ্ছে আমাদের পায়ের যে সামনে আঙুলগুলো রয়েছে সেই আঙুলগুলো উত্তোলনে সাহায্য করে যে পেশি সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের গোড়ালি মাটিতে থাকবে, কিন্তু এই সামনের দিকের অংশটা মাটি থেকে উপরের দিকে উত্তোলিত হতে সাহায্য করে। অপশান এতে যে পেশিটার নাম রয়েছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম, এই পেশিটা। আর এই পেশিটা রয়েছে আমাদের পায়ের নিচের দিকের অংশে, অর্থাৎ আমাদের ফিমার রয়েছে, ফিমারের নিচে রয়েছে টিবিয়া ফিবুলা, সেই টিবিয়া ফিবুলা অঞ্চলে এই এক্সটেন্সর ডিজিটোরিয়াম পেশিটা রয়েছে। 4 নম্বর প্রশ্ন, যেটি ক্ষারীয় প্রোটিন নয় তা হলো আর্জিনিন, লাইসিন, টাইরোসিন, হিস্টিডিন। ক্ষারীয় প্রোটিন বলতে কোনটাকে বোঝায়? ক্ষারীয় প্রোটিন বলতে বোঝায় হিস্টোন প্রোটিন। আর হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। আর টাইরোসিন যেটা রয়েছে সেটা হচ্ছে আম্লিক বা অ্যাসিড, আর এটাকে বলা হয় নন হিস্টোন, ঠিক আছে। তাহলে এখানে ক্ষারীয় প্রোটিন নয় কোনটা? টাইরোসিন, এটা হচ্ছে অ্যাসিডধর্মী নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। পরের প্রশ্ন, নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে প্রদত্ত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? মৌমাছি, ব্যাঙ, পায়রা, কুমির। এর সঠিক উত্তর হবে অপশান এ, মৌমাছি। এখানে কি হয়, একটা নিষেক ছাড়া কিন্তু একটা কোষ থেকে একটা অপত্য জীব তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় অপুংজনি, ঠিক আছে। আর এটা দেখা যায় মৌমাছি, বোলতা, এই রকম প্রাণীদের। তারপরের প্রশ্ন, পক্ষী পরাগী উদ্ভিদ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? অর্থাৎ পাখির দ্বারা যে পরাগ সংযোগ ঘটে যে সমস্ত উদ্ভিদে, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যগুলো এখানে সঠিক হবে? ফুলগুলি অনুজ্জ্বল ও গন্ধহীন, এটা হবে না। ফুলগুলিকে বলা হয় এন্টোমোফিলাস ফুল, এটাও হবে না। এন্টোমোফিলাস ফুল বলা হয় কীটপতঙ্গ দ্বারা যখন পরাগ সংযোগ ঘটে। তারপরে দেখো, কীটপতঙ্গ দ্বারা পরাগ সংযোগ ঘটে, এটাও হবে না।
পাখি পরাগী ফুলের উদাহরণ হলো শিমুল। এইটা সঠিক হবে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি হতে পারে? এটা তোমাদের সবার পারা উচিত। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিতে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সেম হয়, আর সেটা হচ্ছে 1:2:1, অপশান বি। পরে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এই ক্রসটিতে যত প্রকার জিনোটাইপযুক্ত জীব উৎপন্ন হবে তা হলো, এখানে লক্ষ্য করো, এটা তোমরা ক্রস করে দেখাতে পারো অথবা এখানে একটা শুধু লক্ষ্য করলেই বুঝতে পারবে। ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এইটা পাওয়া যায় কোথা থেকে? দ্বিসংকর জননে ফার্স্ট যে জেনারেশনটা F1 জেনারেশন, সেখানে কিন্তু এই জিনোটাইপযুক্ত জীবগুলো তৈরি হয়। এর সঙ্গে সেমটাকেই ক্রস করানো হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটা কি দ্বিসংকর জননের? এবার এর থেকে যে ক্রসের ফলে যে অপত্যগুলো তৈরি হবে সেগুলো F2 হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দ্বিসংকর জননের F2 জেনারেশনের অপত্যগুলোর কথা বলা হচ্ছে। এবার সেখানে কত ধরনের জিনোটাইপযুক্ত জীব পাওয়া যায়, তাহলে তোমাদের জিনোটাইপিক অনুপাতটা মনে করতে হবে। জিনোটাইপিক অনুপাতটা কত? 1:2:1:4:1:2:1:1, এটা জিনোটাইপিক অনুপাত। তাহলে এখানে দেখো কত ধরনের জিনোটাইপযুক্ত জীব পাওয়া যাচ্ছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9 প্রকার। আর ফিনোটাইপ বললে কত হবে? 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। তাহলে এখানে কত ধরনের আছে? 1 2 3 4, 4 ধরন। ক্লিয়ার? এরপরে দেখো, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অর্থাৎ অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা? রোলার জীব অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, থ্যালাসেমিয়া অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কানের যুক্তলতি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এখানে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় হিমোফিলিয়া। পরের প্রশ্ন, লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট দিয়ে গঠিত হয়েছিল যেটি, তা হলো মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট, ভাইরাস, ব্যাকটেরিয়া। লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়েছিল কোয়াসারভেট, অপশান বি। পরের প্রশ্ন, মিলার ও উরে যে অনুপাতে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া নিয়েছিলেন তা হলো, দেখো এখানে মিথেন ইস-টু অ্যামোনিয়া ইস-টু হাইড্রোজেন এর অনুপাত ছিল 2:2:1, কিন্তু এখানে তোমাদের প্রশ্নে দিয়েছে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। তাহলে কী হতে হবে? মিথেনের জন্য 2, আর হাইড্রোজেন কত 1, আর অ্যামোনিয়া কত 2, 2:1:2, এইটা। এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এই হিসাবে। এখানে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে তোমাদের প্রশ্ন কোন সিকোয়েন্সে জিজ্ঞাসা করেছে। যেভাবে জিজ্ঞাসা করবে সেভাবেই কিন্তু তোমরা অ্যান্সারটা দিবে। সবসময় কিন্তু 2:2:1 অনুপাতে আনসারটা দিবে না, বই থেকে আলাদাভাবে প্রশ্ন হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, ফণিমনসার যে অংশ কাঁটায় রূপান্তরিত হয়েছে তা হলো শাখা, পাতা, কাণ্ড, আকর্ষ। জানো তোমরা পাতা। পরের প্রশ্ন, যেটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সেটি হলো অ্যানাবিনা নস্টক, সিউডোমোনাস, অ্যাজোটোব্যাক্টর। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হচ্ছে অপশান ডি অ্যাজোটোব্যাক্টর। তারপরে যেটি গ্রিনহাউস গ্যাস নয় তা হলো N2O, O2, CH4, SO2। এর মধ্যে গ্রিনহাউস গ্যাস নয়, বুঝতে পারছো তোমরা, অপশান বি অক্সিজেন। তারপর রয়েছে ন্যাটালিটির সূত্রটি হলো M=MD/T, N=MD/T, N=ND/T, M=TD/N। ন্যাটালিটি বলতে বোঝায় জন্মহার। জন্মহারের সূত্রটা হচ্ছে N=ND/T। এটা হচ্ছে ন্যাটালিটি, এটা হচ্ছে নাম্বার অফ নতুন সদস্যের সংখ্যা, আর এটা হচ্ছে সময়, ঠিক আছে? সময় সাপেক্ষে যতজন নতুন সদস্য জন্মগ্রহণ করছে তার হারটাকে বলা হচ্ছে
ন্যাটালিটি। আর মর্টালিটি হলে কি হবে? মর্টালিটি হচ্ছে m ইকুয়ালস টু md বাই টি, md বাই টি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিভাগ খ, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে ড্যাশ হরমোন। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে এরিথ্রোপোয়েটিন নামক একটা হরমোন, সেইটা। ঠিক আছে, এরিথ্রোপোয়েটিন। ঠিক আছে, পরে দেখো ভার্মিস দেখা যায় ড্যাশ মস্তিষ্কে। ভার্মিস লঘু মস্তিষ্কের দুটি খণ্ডের মধ্যবর্তী যে সংযোজক অংশ তাকে বলা হচ্ছে ভার্মিস। তাহলে দেখা যায় এটা লঘু মস্তিষ্কে। মানব মস্তিষ্কের যে দশায় মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ সম্পূর্ণ হয় তাকে বলা হচ্ছে পরিণত দশা। হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? দেখো, হিমোফিলিয়ার বাহক মাতা বলেছে, তাহলে এটা ক্রস করে দেখে নাও, এক্স এক্স, তাহলে এখানে এইচ প্লাস একটা আর এক্স এইচ একটা, এখানে হচ্ছে স্বাভাবিক পিতা, তাহলে এক্স আর ওয়াই। এখানে কন্যা সন্তানের কথা বলা হয়েছে, তাহলে এক্সের সঙ্গে দুটো, একটা এক্স এইচ প্লাস এক্স আর একটা হবে এক্স এইচ এক্স। এখানে হচ্ছে প্লাস হবে, দুটো পুরুষের ক্ষেত্রে স্বাভাবিকটা আছে। তাহলে দেখো এখানে দুটো এক্স এইচ প্লাস আছে, এক্স এইচ প্লাস হচ্ছে ভালো জিন, তাহলে এটা স্বাভাবিক হবে। আর এখানে যে এক্স এইচ প্লাস আর এক্স এইচ রয়েছে হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে, তাহলে এটা বাহক হবে। এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলেছে, তাহলে 0%। বাহক হবে কত পার্সেন্ট? দুজনের মধ্যে একজন, তার মানে 50%। ঠিক আছে, মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে থাকে ড্যাশ। অগ্রপ্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি। পশ্চাৎ প্রকোষ্ঠে কী থাকে কমেন্ট করে জানাও। তারপরে রয়েছে শৈবাল ব্লুম হলে জলের O2 এর পরিমাণ ড্যাশ হয়। শৈবাল ব্লুম হলে জলের অক্সিজেনের পরিমাণ কমে যায়। পরে সত্য মিথ্যা, পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন, এটা সত্য। জোড় কলমের ক্ষেত্রে নতুন উদ্ভিদটি স্টকের বৈশিষ্ট্য পেয়ে থাকে, এটা মিথ্যা। স্টকের বৈশিষ্ট্য পায় না, সিয়নের বৈশিষ্ট্য পায়। পেঁপে হচ্ছে ইতরপরাগী উদ্ভিদ, এটা সত্য। পেঁপে গাছে ইতর পরাগযোগ ঘটে। আর এটা হচ্ছে কীটপতঙ্গের দ্বারা হয়, তাহলে কীটপতঙ্গের দ্বারা পরাগযোগ হলে তখন তাকে কি বলা হবে, এটা কমেন্ট করে জানাও। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয়, এটা সত্য। কুমিরের হৃৎপিণ্ডের নিলয়টি অর্ধবিভক্ত, এটাও সত্য। কুমিরের হৃৎপিণ্ডের নিলয়টি অর্ধবিভক্ত নয়, কুমিরের হৃৎপিণ্ডের নিলয়টি সম্পূর্ণভাবে বিভক্ত, এর জন্য তাদের ক্ষেত্রে চারটা প্রকোষ্ঠ থাকে। তারপরে রয়েছে সিমাজিন মাটি দূষণ ঘটায়। সিমাজিন হচ্ছে একটা পেস্টিসাইড, এটা হচ্ছে মাটি দূষণ ঘটায়, সঠিক। পরের প্রশ্ন, স্তম্ভ এ স্তম্ভ বি, গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের সঙ্গে দেখো অপশান ডিতে রয়েছে জলবায়ুর পরিবর্তন, গ্রিনহাউস গ্যাস এটা করে থাকে। আন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, দেখো অপশান এতে খরগোশ আর শিয়ালের মধ্যে দুটো আলাদা প্রজাতি, তাদের মধ্যে সংগ্রাম হচ্ছে। জিনের পৃথক পৃথক রূপকে কি বলা হবে? জিনের পৃথক রূপকে বলা হয় অ্যালিল, অপশান এফ। বনচাঁড়ালের পত্রক, বনচাঁড়ালে তোমরা জানো প্রকরণ চলন দেখা যায়, রসস্ফীতিজনিত চলন এটা। অ্যামোনিফিকেশানে সাহায্য করে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, তার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। কচুরিপানাতে দেখা যায় খর্বধাবক। ঠিক আছে, পরের প্রশ্ন, তোমার ভাইয়ের দূরের বস্তু দেখার দৃষ্টি ব্যাহত হয়েছে, এই অবস্থায় তাকে কী ধরনের চশমা পরতে হবে? দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলা হয়? মায়োপিয়া। জানো তোমরা, মায়োপিয়া রোগের ত্রুটির দূর করার জন্য কী চশমা ব্যবহার করতে হয়? অবতল লেন্সযুক্ত চশমা। ঠিক আছে, আর এদের চশমার পাওয়ার কি হয়? নেগেটিভ হয়। পরে রয়েছে ফ্লেক্সর বাইসেপস আর ড্যাশ পাইরিফর্মিস। পাইরিফর্মিস হচ্ছে রোটেটর পেশি, ঠিক আছে, রোটেশন, তাহলে রোটেশন। পরের প্রশ্ন রয়েছে
তিনটি একটি বিষয়ের অন্তর্গত। G1 দশা, G2 দশা, ইন্টারফেজ এস। এখানে দেখো G1 S G2 এটা হচ্ছে ইন্টারফেজের মধ্যবর্তী দশা। ইন্টারফেজের মধ্যে এই তিনটি দশা রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইন্টারফেজ। পরের প্রশ্ন, কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? মিওসিসের ফলে হয়। মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, কারণ 2n থাকে, 2n থেকে গ্যামেট তৈরি হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। তারপরে এই হ্যাপ্লয়েডের সাথে আর একটা জীবের অপোজিট যে ক্যারেক্টারযুক্ত জীব রয়েছে তাদের গ্যামেট বা ওভামের মিলনে আবার এখান থেকে অপত্যে 2n হবে। তাহলে এইভাবে কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 2nই হচ্ছে, ঠিক আছে। আর এখানে মিওসিসটা তৈরি হচ্ছে, মিওসিসটা হয় কখন? গ্যামেট তৈরির সময়। এইভাবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? এটা তোমরা অবশ্যই পারবে। কিভাবে বের করতে হয় তার একটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নাও। এখান থেকে দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই রয়েছে, ক্যাপিটাল আর, স্মল আর। আমরা বলেছিলাম 2 টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস কন্ডিশন, মানে কতগুলো হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে। ওয়াই আর ওয়াই হেটেরোজাইগাস কন্ডিশন, আর 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 হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে দুটো হেটেরোজাইগাস কন্ডিশন 2 টু দি পাওয়ার 2 সমান কত? 4। সঠিক উত্তর 4। আঙ্গুরের লতার আকর্ষ এবং মটরের আকর্ষ কোন অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়েছে? আঙ্গুরের আকর্ষ আর মটরের আকর্ষ এগুলো হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গে কি হয়? তাদের কাজ একই কিন্তু গঠন আলাদা। গঠন আলাদা কিন্তু কাজ একই। দেখো এদের গঠন, এই যে গঠনটা আলাদা জায়গায়, কিন্তু তাদের কাজ একই। তাহলে তারা বিভিন্ন দিক থেকে একই দিকে আসছে, এটাকে বলা হচ্ছে অভিসারী বিবর্তন। তাহলে সঠিক উত্তর অভিসারী বিবর্তন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। এটা হবে সুন্দরবন ন্যাশনাল পার্ক। তারপরে বিসদৃশ্য রয়েছে চিড়িয়াখানা, অভয়ারণ্য, জিন ব্যাংক, জাতীয় উদ্যান। এখানে দেখো অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক আর হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, জিন ব্যাংক। এক্ষেত্রে জিন ব্যাংক এবং চিড়িয়াখানা দুটো কিন্তু XC2 আর এখানে দুটো NC2। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? জিন ব্যাংক, ঠিক আছে। তারপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের সেগুলো দেখে নাও। বিভাগ ঘতেও যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও। এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর অন্য কোনো যদি প্রশ্ন থাকে জীবন বিজ্ঞান সংক্রান্ত তাহলেও অবশ্যই কমেন্ট করো।